নমস্কার, ওয়েলকাম টু বেডজেট স্ক্রিন। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আসলে গত ম্যাচের পর আমরা লাইভে আসতে পারিনি, তাই একটা ভিডিওর মাধ্যমে আমাদের ছোট্ট অ্যানালিসিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারাও অনেকেই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওতেও আশা করি আমাদের সাথে এরকম কমেন্টে আপনাদের মতামত শেয়ার করে নেবেন। আর ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো যেরকম বলি যে অনেকদিন পর বলছি, যদিও যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি বেল আইকনটা না প্রেস করা থাকে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিয়মিত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমাদের কখন কি ভিডিও আসছে সমস্ত আপডেটের রেগুলার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তাই দেরি না করে চটপট ভিডিওর কন্টেন্টে চলে আসি। আমাদের আজকে থাম্বনেল যেটা আছে দেখতে পাচ্ছেন, টপ 6-এর আশা কি সত্যিই শেষ? কারণ গত ম্যাচের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। টপ 6 বোধহয় আর হলো না। অনেকেই ভেঙে পড়েছেন। কারণটা হচ্ছে খুবই স্বাভাবিক, কারণ দীর্ঘ 11 ম্যাচ কিন্তু আমরা অপরাজিত ছিলাম। আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে দীর্ঘ 11 ম্যাচ আমরা অপরাজিত ছিলাম, যেটা কিন্তু ট্রেভার জেমস মর্গ্যানের আমলে কিন্তু আমরা সেই একটানা এতটা অপরাজিত থাকার রেকর্ড আমরা করেছিলাম। তারপর থেকে 11 ম্যাচ আমরা কিন্তু কখনো অপরাজিত থাকিনি। লাস্ট আলেজান্দ্রো মেনেন্ডেস গার্সিয়ার আমলে কিন্তু 2018-19 মরশুমে আমরা কিন্তু 10 ম্যাচ অপরাজিত ছিলাম। সেই রেকর্ডটাও কিন্তু এবারে ব্রেক করেছিলাম আমরা। যাই হোক, কিন্তু আমাদের আইএসএলে ফোকাস করতে হবে। সুপার কাপ জয় এখন অতীত। আইএসএলে আমাদের সিজনের শুরু থেকেই লক্ষ্য ছিল যে টপ 6-এ শেষ করা। আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য কিন্তু এই সিজনে কখনোই লক্ষ্য করে নামিনি। আমাদের লিমিটেশনস অনুযায়ী, আমাদের টিমের ক্যাপাবিলিটি অনুযায়ী আমাদের টার্গেট ছিল টপ 6 এবং এখনও সেই টার্গেটটাই রয়েছে। এবারে আপনারা ভেঙে পড়েছেন, তার যথেষ্ট কারণ আছে। তবে আপনাদের আবেগকে সম্মান জানিয়ে আমিও ছোট্ট একটু অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। তার আগে নর্থ ইস্ট ম্যাচ সম্পর্কে একটু বলে নিই। নর্থ ইস্ট ম্যাচের আমাদের যে 15 মিনিটে যে ডিজাস্টার্স পারফরমেন্সটা হয়েছিল, সেখানেই আমরা বোধহয় ম্যাচটা থেকে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি যে নর্থ ইস্ট ম্যাচে আমাদের উইকনেস কোন কোন জায়গায় হলো সেইটা নিয়ে একটু আলোচনা করো। কারণ নর্থ ইস্ট ম্যাচে যদি দেখেন আমাদের দুটো সাইড ব্যাক কিন্তু খুব উইক ছিল। দুটো সাইড ব্যাক নিশু কুমার এবং রাকিব শুরু করেছিল। রাকিব কিন্তু আমাদের এই সিজনের অন্যতম কনসিস্টেন্ট পারফর্মার ছিল এই সিজনে। সেই রাকিব কিন্তু হয়তো একটা বাজে দিন যেতেই পারে, ব্যাড ডে ইন অফিস যেটাকে বলে। রাকিব কিন্তু আগের দিন নর্থ ইস্টের ম্যাচে কিন্তু সেইভাবে তার চেনা ছন্দে আমরা তাকে দেখতে পাইনি। এছাড়াও নিশু কুমারের দিকটাও কিন্তু উইক ছিল, যার জন্য কোচ কিন্তু পরের দিকে আমাদের সেকেন্ড হাফে কিন্তু মন্দার অদেসাইকে নামিয়েছিলেন নিশু কুমারকে তুলে নিয়ে। আশা করছি যে মুম্বাই ম্যাচের শুরু থেকেও কিন্তু নিশু কুমারের জায়গায় কিন্তু মন্দার অদেসাই শুরু করতে পারে, কারণ মন্দার অদেসাইয়ের ডিফেন্সিভ এবং অ্যাটাকিং এবিলিটিটাও যথেষ্ট ভালো। নিশু কুমার কিন্তু খুব কনসিস্টেন্সির অভাব আছে নিশু কুমারের মধ্যে। দু একটা ম্যাচ ভালো খেলে আবার ইনকনসিস্টেন্ট হয়ে পড়ে। এই জন্য নিশু কুমারকে মুম্বাই ম্যাচে কতটা ভরসা করা যাবে সেটা সম্বন্ধে কিন্তু সন্দিহান থাকতেই হচ্ছে আমাদের। কোচ আলটিমেট ডিসিশন নেবেন কাকে খেলাবেন। আসলে চোট থেকে রিকভার করার পর কিন্তু মন্দার অদেসাই সেভাবে ফার্স্ট 11 স্টার্ট করেনি। নেক্সট ম্যাচে হয়তো করতে পারে। সেকেন্ড পয়েন্টে আসি। আরেকটা উইক পয়েন্ট ছিল আমাদের সেন্ট্রাল ব্যাক পজিশনে লালচুং নুঙ্গার পজিশন। লালচুং নুঙ্গার সম্পর্কে আপনাদের সমস্ত যে ক্ষোভ অভিমান বলুন সমস্তই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। লালচুং নুঙ্গার এরর থেকেই আমরা গোল খেয়েছি, একদম ঠিক। লালচুং নুঙ্গার এরর থেকেই আমরা গোল খেয়েছি এবং ডার্বিতেও কিন্তু দুটো গোলই লালচুং নুঙ্গার মিস ক্লিয়ারেন্স থেকেই হয়েছে। হ্যাঁ, প্রথম গোলটা সাডিকুকে ম্যানমার্ক ঠিক মতো না করতে পারার জন্য হয়েছে এবং সেকেন্ড গোলটা তো একদম মিস ক্লিয়ারেন্সের ফলে হয়েছে। এবং গুয়াহাটিতে নর্থ ইস্টের এগেনস্টেও লালচুং নুঙ্গা কিন্তু ডিরেক্টলি দায়ী না হলেও সায়ন ব্যানার্জি মিসপাস থেকে কিন্তু সেখানে রাকিব আউট অফ পজিশন থাকায় লালচুং নুঙ্গাকে অনেকটা ডান দিকে সেই জায়গাটা কভার করতে সরে আসতে হয়েছিল, যেখান থেকে জিতি নিমেস পারফেক্টলি বল ছেড়েছে নেস্টার সেখান থেকে ক্রস করেছে। এখানে এই গোলের ক্ষেত্রে আমার মনে হয় না লালচুং নুঙ্গার কিছু করার ছিল ফার্স্ট গোলটার ক্ষেত্রে, কিন্তু সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু লালচুং নুঙ্গা কিন্তু আবারও নেস্টারকে মার্ক করতে ব্যর্থ হয়। কারণ ডান দিক থেকে যখন রিডিম ল্যাং ফার্স্ট টাইম ক্রসটা ছেড়ে দেয়,
অত্যন্ত ফার্স্ট টাইম কিন্তু ছেড়ে দেয়, কারণ রিডল মিলাংয়ের কাছে কিন্তু হিজাজি মাহের ছিল। হিজাজি মাহের তাকে সামনে কিছুটা স্পেস দিয়েছিল যাতে সে বাইরের দিকে যেতে পারে, কিন্তু সেটা না করে একদম আর্লি ক্রস ছেড়ে দেওয়াতে কি হয়, লালচুংনুঙ্গা নেস্টারের সাথে ফিজিক্যালি পারেনি, বা সেই রানটার সাথে ম্যাচ করতে পারেনি, যে রানটা নেস্টার নিয়েছিল একদমই ম্যাচ করতে পারেনি, এবং সিম্পল ট্যাপ ইন ফিনিশ করে দিয়ে চলে যায়। এই দুটো গোল যখন 15 মিনিটে হয়ে যায় তখন কিন্তু টিমের মোরাল একদম ডাউন হয়ে যায়, ফলে কনসিস্টেন্সি ডিফেন্সের পড়ে যায়, এবং কার্লোস কুয়াদ্রাতকেও মানে এই গোল দুটোর পরে তার যখন ক্যামেরার মুখটা দেখা গেছে, মানে তার চোখে মুখে মানে মানে ফ্রাস্ট্রেশনের অভিব্যক্তি ফ্রাস্ট্রেশন স্পষ্টই ছিল, এবং ডিফেন্সের খেলায় যে তিনি একদমই খুশি নন সেটা কিন্তু পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি একদমই বলে দিয়েছেন স্পষ্টভাবেই, যে লালচুংনুঙ্গার কথা বিশেষ করে তিনি বলেছেন যে আমরা ডিসেম্বরে ক্রিসমাসের সময় যে লালচুংনুঙ্গাকে আমরা দেখেছিলাম আফটার দ্য ন্যাশনাল ক্যাম্প, বলছে হি ইজ নট দ্য সেম গাই, মানে সেই লালচুংনুঙ্গা কিন্তু এখনও তিনি পাননি। তবে ব্যাড ফেস প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, লালচুংনুঙ্গার কিন্তু বয়স 23 বছর বয়স। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু বেশি এদের প্রতি যত ক্রিটিসাইজ না করি, কারণ 23 বছর বয়সে ভুলটা স্বাভাবিক, এবং ভুল করতে করতেই মানুষ শিখবে, এবং যত সে ম্যাচ প্র্যাকটিস পাবে তবে তত সে আবার ছন্দে ফিরবে। আপনারা মনে করে দেখুন, উড়িষ্যা মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমের এগেনস্টে যখন আমরা পরপর 3টে ম্যাচ হেরেছিলাম ফার্স্ট লিগে, হারার পরেও কিন্তু পাঞ্জাব ম্যাচ আমরা 0-0 ড্র করি। বলবেন যে পাঞ্জাবের অ্যাটাক অতটা স্ট্রং নয় তাই ড্র করতে পেরেছি, ঠিক আছে। তারপরে ম্যাচ ছিল মুম্বাই, এবং তারপরে ম্যাচ ছিল উড়িষ্যা ব্রেকের আগে, মানে ডিসেম্বর মাসটায় যদি লাস্ট দুটো ম্যাচ মুম্বাই আর উড়িষ্যা ছিল। মুম্বাইয়ের অ্যাটাক তো যথেষ্ট স্ট্রং অ্যাটাক, গ্রেগ স্টুয়ার্ট, পেরেরা ডিয়াজ, ছাংতে, বিবিন সমস্ত সম্বলিত অ্যাটাক। সেই অ্যাটাকের বিরুদ্ধেও কিন্তু আমরা গোললেস ড্র করেছিলাম, এবং ডিফেন্স ক্লিনশিট রেখেছিল। সেম অ্যাজ ওড়িশা ম্যাচ, সেখানেও কিন্তু আমরা ক্লিনশিট রাখতে পেরেছিলাম। তার মানে আমরা কিন্তু পারি ক্লিনশিট রাখতে শক্ত টিমের এগেনস্টেও। সেই ফর্মটাকে ফিরিয়ে আনতে হবে আমাদের, কারণ লালচুংনুঙ্গাকে কনফিডেন্স দিতে হবে, এবং কোচ সেটাই বলেছেন, এরা হচ্ছে ক্লাবের অ্যাসেট এইসব ইয়ং প্লেয়াররা, তাই আমাদের তাকে ব্যাক করতে হবে এবং তাকে কনফিডেন্স দিতে হবে যাতে সে পরের ম্যাচে আরও ভালো খেলতে পারে। অবশ্যই ভুল হয়েছে, ভুলটা থেকেই শিখতে হবে। হয়তো টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছিল ন্যাশনাল ক্যাম্পে, যার জন্য কিন্তু এবং অনেক দিন ম্যাচ না খেলার একটা প্রভাব তো থাকেই, সেখান থেকেই আমরা কিন্তু গোলস কনসিড করছি। কারণ ডিসেম্বরের ওই উড়িষ্যা ম্যাচের পর থেকে কিন্তু লালচুংনুঙ্গা ম্যাচ খেলেনি। সুপার কাপে একটা ম্যাচে লেফট ব্যাকে শুরু করেছিল, লাস্ট ম্যাচটায় লেফট ব্যাক শুরু করেছিল, হাফ টাইমের পর চেঞ্জে এসেছিল, সরি লেফট ব্যাকে নেমেছিল একটুখানির জন্য, তারপর কিন্তু আবার আইএসএলের ম্যাচ। ফলে দীর্ঘ যে 1 মাসের একটা ব্রেক, তারপর ফেব্রুয়ারি মাসে ম্যাচ খেলতে নামা, এটা কিন্তু প্লেয়ারের একটা এফেক্ট পড়বেই, তার মোমেন্টামটা চলে যায় এতে। এরপর আসি, নেক্সট পয়েন্ট আমি করেছি হচ্ছে সায়ন ব্যানার্জি, আরেকজন ইয়ং প্লেয়ার সায়ন ব্যানার্জি অফ ফর্ম। হ্যাঁ, একটা দিন অফ গেছে সায়ন ব্যানার্জি মিসপাস থেকেই, এবং প্রফেশনাল ফুটবলে এইসব মিসপাস খুব কমই দেখা যায়, কিন্তু তাও স্টিল ইয়ং প্লেয়ার, 19-20 বছর বয়স, সেখান থেকে একটা মিসপাস হয়ে গেছে, এবং মিসপাসে কাউন্টার অ্যাটাক থেকে আমরা কিন্তু কনসিড করে গেছি। আর সেই দিনে যেদিন নর্থ ইস্টের আমরা স্ট্রং পয়েন্ট বলি, সেইটা কিন্তু ছিল দুটো উইংয়ের প্রান্তই। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট ব্যাককে অ্যাটাক করা হয়েছে সেদিন। রাইট ব্যাককে অ্যাটাক করা হয়, তার মেন কারণ হচ্ছে সেদিক থেকে জিতিন এমএসের স্পিড। জিতিন এমএস যে স্পিডে অপারেট করেছে নর্থ ইস্ট, সেই স্পিড কিন্তু আমাদের সাইড ব্যাক মেনটেন করতে পারি। রাকিব কিন্তু যথেষ্ট ফাস্ট প্লেয়ার, কিন্তু কোনো কারণে সেই দিন সেই স্পিডের সাথে ম্যাচ করতে পারছিল না, ফলে আমাদের সাইড ব্যাকরা বারবার এক্সপোজ হয়েছে। এবং থার্ড গোলের ক্ষেত্রে তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখিয়ে গেছে টমি জুরিচ যে প্লেয়ারটা নিউ রিক্রুটমেন্ট হয়েছে, সে কিন্তু অত্যন্ত মানে কোয়ালিটি প্লেয়ার যাকে বলে একজন স্ট্রাইকার, তিনি কিন্তু রিক্রুটেড হয়েছে। আগেকার যিনি স্ট্রাইকার ছিলেন তিনি ছিলেন হচ্ছে ইপসান মেলো কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং টমি জুরিচ যে অস্ট্রেলিয়ান প্লেয়ার, তিনি নতুন রিক্রুট। এই টমি জুরিচ কিন্তু বহু ভালো ভালো দলের বিরুদ্ধেও কিন্তু গোল করবে, আমি বলে রাখলাম আজকে, আপনারা হয়তো মিলিয়ে নিতে পারেন, কারণ থার্ড গোলটা বুঝিয়ে দেয় তার ক্লাস কতটা। মানে ওই অ্যাঙ্গেল থেকে যে
কার্লারটা রেখেছে একদম সাইড নেটে, সেখানে কিন্তু গোলকিপারের ফুল স্ট্রেচ গোলকিপারও কিছু করতে পারার ক্ষমতা থাকবে না। মানে এই 3 নম্বর কোচও বলেছেন যে এই 3 নম্বর গোলের পরেই কিন্তু আমরা খেলা থেকে একদম হারিয়ে যাই। 2 গোল খাওয়ার পরেও কোচ বিশ্বাস করেছিলেন এবং হাফ টাইমে ড্রেসিং রুমে বলেছিলেন যে আমরা ফিরতে পারবো, চলো একটা গোল আমাদের করতে হবে, তাহলেই আমরা ম্যাচে ফিরবো। এবং মোমেন্টাম আমাদের পক্ষেই ছিল সেকেন্ড হাফে আমরা এই মোমেন্টামটা ক্যারি ফরওয়ার্ড করেই কিন্তু আমরা ফার্স্ট গোলটা তুলে নিয়েছিলাম খুব আর্লি, এবং সেটা নন্দকুমার তুলে নিয়েছিল। ক্লেইটন সিলভার অসাধারণ একটা ডিফেন্স সেরা পাস থেকে নন্দকুমার গোলটা তুলে নিয়েছিল এবং সেই মোমেন্টামটা আমাদের চলছিল। আউট অফ নো হেয়ার ওই গোলটা আমরা কনসিড করি। রাকিব সেই সময় ঠিক মতো ক্লোজ করতে না পারার জন্য কিন্তু শটটা অ্যালাউ করেছে, এবং তারপর তো টমি জুরির ব্রিলিয়ান্সি, এখানেই কিন্তু আমরা ম্যাচটা থেকে হারিয়ে গেলাম, যার দরুন কিন্তু আমাদের কোনো অপশান ছিল না মিডফিল্ডে কোনো ফরমেশন ওয়াইজ খেলার বা কিছু। ওই জন্য আমাদের কিন্তু ভিক্টর ভাসগেস এবং ব্রাউন ফোর্বসকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। ব্রাউন ফোর্বস মাথায় রাখতে হবে আমাদের কিন্তু 24 ঘন্টা আগে জাস্ট তিনি ল্যান্ড করেছিলেন, 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে উইদাউট এনি প্র্যাকটিস সেশন নেমে যেতে হয়েছে, ব্রাউনকে নেমে যেতে হয়েছে। এবং সবচেয়ে এই গেমটা থেকে যদি পজিটিভ দিক কিছু আমাকে নিতে বলেন, আমি পজিটিভ দিক নেব হচ্ছে ব্রাউন ফোর্বসের গোল করা। তিনি যতই একটা উচ্চমানের লিগ থেকে আসুন না কেন, একটা অন্য দেশে এসে ফার্স্ট গোলটা পেতে কিন্তু সবাই অপেক্ষা করতে, এবং আমাদের খুব সৌভাগ্য যে তিনি ফার্স্ট ম্যাচেই গোল পেয়ে গেছেন। এবং একটা গোল একটা প্লেয়ারের কনফিডেন্স অনেকটা বাড়িয়ে দেয়, সেই কনফিডেন্সের বলেই কিন্তু নেক্সট ম্যাচ মুম্বাই ম্যাচ কিন্তু ফোর্বসকে স্টার্ট করতে হবে, কারণ নেক্সট ম্যাচ আমরা কিন্তু ক্লেইটনকে পাবো না, যেহেতু 4টে ইয়েলো কার্ড হয়ে গেছে। তাহলে আপনারা বলবেন যে এই নর্থ ইস্টকেই তো আমরা 5 গোলে হারিয়েছিলাম যুবভারতীতে, তাহলে কি আলাদাটা হলো? একটা আলাদা হয়েছে, সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, সাউল ক্রেসপো যে কতটা ইম্পর্টেন্ট এই দলটার জন্য, সেটা আশা করি এখন আপনারা বুঝতে পারছেন বা আমরা সবাই বুঝতে পারছি। সাউল ক্রেসপো না থাকা, এটা তো একটা লম্বা লিগে এটা হতেই পারে, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে, একটা চোট লাগতেই পারে। এবারে জানা যাচ্ছে না এবারে কত দিনের জন্য তিনি বাইরে গেছে, মানে আউট অফ লিগ না আউট অফ মান্থ, সেটা এখনো অবধি জানা যাচ্ছে না। শোনা গেছে এই মাসটা হয়তো তিনি খেলতে পারবেন না, এবং তিনি ইতিমধ্যেই স্পেনে চলে গেছেন। সাউল ক্রেসপোর আপডেটটাও দিইনি, ইতিমধ্যে কিন্তু তিনি স্পেনে ফিরে গেছেন চিকিৎসা করাতে। 4-5 দিনের মধ্যেই আবার তিনি ফিরে আসবেন, 16 বা 17 তারিখে কিন্তু তিনি ফিরবেন কলকাতায় আবার। তারপর আবার তার চোটের জায়গায় পরীক্ষা হবে, এবং পরীক্ষার পরেই জানা যাবে যে তিনি কবে নাগাদ ফিরতে পারবেন বা কিছু। কারণ থাই ম্যাসেল শোনা গেছে যে তার থাই ম্যাসেল কিন্তু ওভারলোডেড হয়ে গেছিল, এবং লম্বা লিগে পরপর ফিক্সচারে এটা হতেই পারে। এখানেই আমাদের স্কোয়াড ডেপথটা কিন্তু দরকার। আমাদের স্কোয়াড ডেপথটা কিন্তু এই মুহূর্তে নেই, যেটা কিন্তু আমাদের বিভিন্ন উইন্ডোকে কাজে লাগিয়ে এই স্কোয়াড ডেপথটা গড়ে তুলতে হবে, যাতে এই রকম চোট আঘাত বা কার্ড সমস্যাকে যাতে আমাদের ম্যাচে না প্রভাব পড়ে। এই স্কোয়াড ডেপথটার দিকে নিশ্চয়ই কোচ নজর রাখবেন। এছাড়াও আমাদের হোম ম্যাচে নর্থ ইস্টের সাথে এগেনস্টে কিন্তু আমাদের বোরহা হেরেরা ছিল, এবং তিনি একজন সেট প্লেয়ার। বোরহা হেরেরা চলে যাওয়ার ফলে কিন্তু আমাদের ভিক্টর ভাসকেস এসছে, তিনি 2খানা প্র্যাকটিস সেশন মাত্র পেয়েছেন, এবং তার এজটা যেহেতু একটু বেশি 37 বছর, তাকে কিন্তু টিমের সাথে মানাতে বা ম্যাচ ফিট হতে একটু সময় লাগবে। লাস্ট তিনি কিন্তু নভেম্বর মাসে ম্যাচ খেলেছেন, যতদূর মনে পড়ছে আমার, অক্টোবর কি নভেম্বর মাসে ম্যাচ খেলেছেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস তিনি ম্যাচের বাইরে, সেখান থেকে ম্যাচ ফিটনেস গেইন করতে তার একটু সময় লাগবে। সেই সময়টা কি আমরা এফোর্ড করতে পারবো, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদিও আমাদের কিছু করার নেই, নেক্সট ম্যাচে ভিক্টর ভাসকেসকে নামতেই হবে, কারণ অ্যাটাকিং ফ্লুইডিটি বাড়ানোর জন্য, মিডফিল্ড বল কন্ট্রোল করার জন্য কিন্তু তাকে নামতে হবে, এবং যতটা সময় তিনি ফিট সেই সময়ের মধ্যেই কিন্তু আমাদের গোল তুলে নিতে হবে। মুম্বাই ম্যাচের আগে কিন্তু আমাদের পজিটিভ দিক হচ্ছে এইটাই, ভিক্টর ভাসকেস আর ফেলিসিও ব্রাউন ফোর্বসের অলরেডি ম্যাচ টাইম কিছুটা পেয়ে গেছেন, এবং ফেলিসিও ব্রাউন ফোর্বস গোল পাওয়াতে কিন্তু তার কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই থাকবে। আর ভিক্টর ভাসকেস কিন্তু আমরা যতটুকু সময় তাকে মাঠে দেখেছি, তার একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি মাঠে নেমে। এই লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু, যেটা ক্লেইটন এতদিন মাঠের মধ্যে লিডার ছিল, মুম্বাই ম্যাচে আমরা কিন্তু ক্লেইটনকে সত্যিই খুব মিস করব।
সেই জায়গাটা কতটা ভিক্টর ভাস্কেস নিতে পারে সেটাই এখন দেখার, বা বাকি টিমমেটরা কতটা নিতে পারে সেটাই এখন দেখার। আরেকটা জিনিস আমাদের পজিটিভ থাকবে মুম্বাই ম্যাচের জন্য, সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীর আবার গেমে ফেরা। প্রায় 2 সপ্তাহ মতো তিনি রেস্ট পেয়ে গেছেন অলরেডি, 2টো ম্যাচ তিনি সাসপেন্ডেড ছিলেন, আবার কিন্তু তিনি অত্যন্ত ফ্রেশভাবে নামতে পারবেন মিডফিল্ডে, এবং সৌভিক ফেরাতে কিন্তু আমাদের মিডফিল্ডে কিছুটা হলেও শক্তি বাড়বে। মাঝমাঠে কিন্তু ওদের অনেকগুলো প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার আছে, তাদের আটকানোর জন্য কিন্তু সৌভিকের যে কন্টিনিউয়াস একজনকে ফলো করে যাওয়ার যে স্ট্যামিনা, বা যে ধরনের খেলাটা সৌভিক খেলে পুলিশম্যান মার্কিং করে, সেই খেলাটা কিন্তু যদি খেলতে পারে তাহলে কিন্তু মুম্বাইকেও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল মুখ খুলতে। কারণ মুম্বাইও কিন্তু খুব একটা সেটেল টিম এই মুহূর্তে নয়। মুম্বাই কিন্তু বেশ কিছুটা পিছিয়ে আছে কোচ বদলের পর থেকে, এবং সুপার কাপে কিন্তু সুপার কাপের পর কিন্তু তাদের টিমটাও অনেকটাই ভেঙে গেছে। আমাদের এগেনস্টে কিন্তু তাদের অনলি 4টে ফরেনারই অ্যাভেলেবেল, 2জন তার মধ্যে ডিফেন্ডার আর 2জন মিডফিল্ডার। 2জন ডিফেন্ডার হচ্ছেন টিরি, আর একজন সিরিয়ান ডিফেন্ডার, সিরিয়ান ন্যাশনাল টিমের একজন ডিফেন্ডার যিনি ইন্ডিয়ার এগেনস্টেও খেলেছেন, ক্রৌমা বলে একজন প্লেয়ারকে কিন্তু সই করানো হয়েছে। তিনি এসে গেছেন অনেক দিন, আশা করছি তাকে নেক্সট ম্যাচে মুম্বাই খেলাবেও। আর মাঝমাঠে কিন্তু নগুয়েরার মতো এক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, এবং ইকার গোয়ারচেনা কিন্তু আমাদের এগেনস্টে গত সিজনে গোয়ার হয়ে কিন্তু হ্যাট্রিক করেছিলেন। ফলে এই 2জন ক্রিয়েটিভ প্লেয়ার আছে। তবে কোনো স্ট্রাইকার কিন্তু পাওয়া যাবে না, মুম্বাই পাবে না পেরেরা ডিয়াসকে, কারণ পেরেরা ডিয়াস কিন্তু সাসপেনশনে আছে। এছাড়াও ইউএল ভ্যান নিফ মিডফিল্ডার যে সিডিএম প্লেয়ার, তিনি কিন্তু 4টে হলুদ কার্ডের জন্য এই ম্যাচে সাসপেন্ডেড। ফলে এই টিমটাও খুব একটা সেটেল নয়। আমরাও কিন্তু সেই 4টে বিদেশি অ্যাভেলেবেল পাচ্ছি। দেখা যাক এবারে। আমাদের যে টাইমটা সবচেয়ে ভাইটাল যে মাসটা, সেই মাসেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো এসে গেছে। তাহলে আর কিছু করার নেই, লম্বা লিগ ফিক্সচার আমাদের এতটাই এগেনস্টে যাচ্ছে যে কিছু বলার নেই। কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন, 10ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, মানে 10 তারিখ থেকে 29 তারিখের মধ্যে 19 দিনে আমাদের 6খানা ম্যাচ খেলতে হচ্ছে। মানে প্লেয়াররা তো যন্ত্র নয়, তারা মেশিন নয়, তারা মানুষ। তাদের খেলার পর যে রিকভারি হতেই একদিন লাগে। সেই রিকভারিটাও যদি ঠিকঠাক না হয় তাহলে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যায়, যেটা কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে হতে পারে বলে আমার মনে হয়। এই ম্যাচে সব থেকে বাধা আমাদের কিন্তু রিকভারির টাইম কিন্তু আমাদের ঠিক পাইনি। হ্যাঁ, এই ম্যাচ থেকে গুয়াহাটি থেকে আমাদের কলকাতায় ব্যাক করতে হবে, এবং ব্যাক করার পর রিকভারি সেইভাবে জানি না গতকাল ওইখানে রিকভারি কতটা হয়েছে। গতকাল যদি রিকভারি না হয়, আজকের দিনটা রিকভারিতেই কাটিয়ে দিতে হবে। উইদাউট এনি প্র্যাকটিস সেশন আমাদের কালকে আবার নেমে যেতে হবে। এই সমস্যাগুলো কিন্তু আমরা ফেস করছি, এবং কিছু করার নেই। এই সব ফিক্সচার নিয়েই আমাদের মাঠে নামতে হবে। আমাদের সমস্ত প্রতিকূলতাকে আমাদের কিন্তু কাটিয়েই কিন্তু আমাদের জিততে হবে, যেরকম আমরা সুপার কাপ জিতেছি। এখানেও আশা করি আমরা এই প্রতিকূলতাগুলো কাটিয়ে উঠব। এছাড়া আমরা টপ 6-এর আলোচনায় ঢুকবো। টপ 6-এর আলোচনায় ঢোকার আগে যেটা বললাম, আমাদের কিন্তু কনসার্ন থাকতে হবে হচ্ছে মুম্বাই ম্যাচ নিয়ে। মুম্বাই ম্যাচে কিন্তু আমাদের পয়েন্ট আর্ন করতেই হবে, সেরকম জায়গাতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কারণ টপ 6-এর লড়াইয়ে কিন্তু মিনিমাম 5টা দল আছে, 5 থেকে 6টা দলই কিন্তু এখন টপ 6-এর লড়াইয়ে আছে। আমি যদি টেবিলটার দিকে খেয়াল রাখি তাহলে দেখবো নর্থ ইস্ট 6 নম্বর পজিশনে আছে, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের থেকে অ্যাভারেজে 2টো করে ম্যাচ বেশি খেলে আছে। যারা আমাদের আগে আছে অ্যাভারেজে 2টো বা 3টে, কেউ 3টে ম্যাচও বেশি খেলে আছে। নর্থ ইস্ট 14 ম্যাচ খেলে 16 পয়েন্ট, মানে আমাদের থেকে 4 পয়েন্ট এগিয়ে আছে 2টো ম্যাচ বেশি খেলে। আমরা যদি পরের 2টো জিততে পারি তাহলে কিন্তু আমরা নর্থ ইস্টকে কিন্তু ওভারটেক করে যেতে পারবো। ব্যাঙ্গালোর 15 ম্যাচ খেলে 15 পয়েন্ট। ব্যাঙ্গালোর কিন্তু আমাদের থেকে 3টে ম্যাচ বেশি খেলেছে এবং 3 পয়েন্ট এগিয়ে আছে। মানে আমরা একটা ম্যাচ যদি জিতি তাহলেই কিন্তু ব্যাঙ্গালোরের ওপরে চলে যেতে পারবো। এবং জামশেদপুর খুব ইম্পর্টেন্ট। জামশেদপুরের কালকে একটা ম্যাচ হয়ে গেছে, যেটা আমাদের পক্ষে খুব ভালো রেজাল্ট হয়েছে বলে আমার মনে হয়। জামশেদপুর ভার্সেস ব্যাঙ্গালোর ম্যাচ ছিল,
আমাদের সিভেরিও টোরো কিন্তু আমাদের হয়েই একটা উপকার করে দিয়েছেন, কারণ সিভেরিও টোরোর গোলে কিন্তু জামশেদপুর কালকে সমতা ফেরায় এবং কালকের ম্যাচ ড্র হওয়াতে ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পেয়েছে। জামশেদপুর কিন্তু 15 ম্যাচে 14 পয়েন্ট, জামশেদপুরও কিন্তু আমাদের থেকে 3টে ম্যাচ বেশি খেলেছে এবং 14 পয়েন্ট, আমাদের থেকে 2 পয়েন্ট বেশি। এরপরে ইস্টবেঙ্গল 9 নম্বরে এখন 12 ম্যাচে 12, সব থেকে কম ম্যাচ খেলেছি বোধহয় আমরাই। এবং আমাদের পরে আমাদের খুব ক্লোজ আছে কিন্তু চেন্নাই কিন্তু 13 ম্যাচ খেলে 12 পয়েন্ট, আমাদের থেকে জাস্ট একটা ম্যাচ বেশি খেলে সেম পয়েন্ট। সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে আমরা কিন্তু যদি কারোর সাথে সেম পয়েন্টেও চলে যাই, আমাদের কিন্তু গোল পার্থক্যটা খুব ভালো আছে, যার জন্য কিন্তু আমরা ইজিলি সেম পয়েন্ট হলেও অন্যকে টপকে যেতে পারবো। এই হচ্ছে মোটামুটি টপ 6-এর সিচুয়েশন দাঁড়িয়ে আছে। এবং এই মাসে ফেব্রুয়ারি মাসে এখনো অবধি কিন্তু আমাদের 5টা ম্যাচ বাকি আছে। 5টা ম্যাচের মধ্যে 3টে অ্যাওয়ে ম্যাচ, মুম্বাই, জামশেদপুর আর উড়িষ্যা অ্যাওয়ে ম্যাচ, এবং হায়দ্রাবাদ আর চেন্নাই কিন্তু হোম ম্যাচ আছে। এই 5টা ম্যাচের মধ্যে যদি আমি হায়দ্রাবাদ আর চেন্নাই ম্যাচ থেকে 6 পয়েন্ট সিকিউর করতে পারি, আর বাকি 3টে ম্যাচ থেকে মানে 9 পয়েন্ট, বাকি 3টে ম্যাচ মানে 9 পয়েন্টের খেলা, 9 পয়েন্টের খেলা আরও আমাকে অ্যাটলিস্ট 4 পয়েন্ট জোগাড় করতেই হবে। সেক্ষেত্রে আমাকে 6 আর 4-এ 10 পয়েন্ট আমাকে পেতেই হবে, এই আউট অফ 15 পয়েন্ট 10 পয়েন্ট আমাকে পেতেই হবে এনি হাউ। এবং আমার বিশ্বাস টিম পারবে। এবং যত পরের দিকের ম্যাচগুলো হবে তত ভিক্টর ভাস্কেস কিন্তু টিমের সাথে অ্যাডপ্ট করে নেবে একবার, এবং ভিক্টর ভাস্কেস যদি একবার টিমের সাথে অ্যাডপ্ট করে নেয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। এই সময় সবচেয়ে আমরা অ্যাডভান্টেজ পেতাম যদি আমাদের কাছে সাউল ক্রেসপো থাকতো। জানি না পার্দো কতটা তার অভাব ঢাকতে পারবে, কিন্তু পার্দো কিন্তু গত ম্যাচে খুব খারাপ পারফরমেন্স ছিল না, কিন্তু তাও তাকে বসিয়ে দিতে হয়েছিল, যেহেতু আমরা আর্লি গোল কনসিড করে গেছিলাম তাই তাকে বসিয়ে দিতে হয়েছিল এবং আমাদের সেন্ট্রাল মিডফিল্ডার নামাতে হয়েছিল। পার্দো কিন্তু তখনই ভালো যখন তার পাশে কিন্তু একজন সাউল ক্রেসপো খেলে। পার্দো একার পক্ষে লিডারশিপ কোয়ালিটিটা সেই রকম নেই যেরকমটা আপনারা দেখেছেন সবাই ডুরান্ড কাপ ফাইনাল, জর্ডান এলসে চোট পেল এবং পার্দোর সাথে নুঙ্গা পেয়ার হলো, তখন কিন্তু আমরা গোলটা কনসিড করলাম। এবং ফার্স্টের দিকে আমরা কিন্তু ডুরান্ড কাপে একটা ডিফেন্সের পেয়ার যেটা সেট হয়ে গেছিলো সেটা হচ্ছে নুঙ্গার সাথে জর্ডান এলসের পেয়ার সেট হলো। তারপরে জর্ডান এলসের চোটের কারণে বেরিয়ে যাওয়ার পর আমাদের পার্দোর সাথে লালচুন নুঙ্গার আবার একটা পেয়ার সেট করতে হলো। আবার হিজাজি মাহের আসার পর কিন্তু আবার হিজাজি মাহেরের সাথে কিন্তু নুঙ্গার একটা পেয়ার সেট করতে হলো। এবারে ন্যাশনাল ক্যাম্পের কারণে কিন্তু আবার আমাদের নুঙ্গা চলে যাওয়াতে, যেটা আমাদের সেট হলো ওই ডিসেম্বর মাসটায়, তারপরে কিন্তু নুঙ্গা চলে যাওয়ার পরে আবার আমাদের সুপার কাপের জন্য কিন্তু আবার নতুন পেয়ার সেট করতে হলো, সেটা হচ্ছে পার্দো এবং হিজাজি মাহের। আবার যখন সে ফিরে এলো 1-1.5 মাস পর, যখন ম্যাচের মধ্যে ফিরে এলো, তখন আবার নতুন করে আমাদের ডিফেন্সিভ প্লেয়ার সেট করতে হচ্ছে। এবং ডিফেন্সিভ প্লেয়ার সেট করার থেকে বড় কথা, এখন কিন্তু আমাদের মাঝমাঠটাও কিন্তু সেটেল নয়, যেটা আমাদের সেটেল করতে হচ্ছে। এই এত কিছু প্রতিকূলতাকে পেরিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ইস্টবেঙ্গল মানেই কিন্তু এগিয়ে যাওয়া, লড়াই করা, এবং সেই লড়াইয়ের প্রতিভূই হচ্ছে ইস্টবেঙ্গল, এবং সেই লড়াই করেই আমাদের টপ 6-এর পজিশনটা আদায় করে নিতে হবে। এবং আমার বিশ্বাস এখনও অনেক চান্স আছে আমাদের ম্যাচ জেতার। এবং মার্চ মাসে কিন্তু আপনারা যদি দেখেন, মার্চ মাসে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ব্রেকের কারণে আমাদের একটা আবার লম্বা ব্রেক শুরু হয়ে যাবে, যেটা 18ই মার্চ থেকে শুরু হবে। আমাদের মার্চ মাসে 2টো ম্যাচ আছে মাত্র, একটা 6 তারিখ, একটা 10 তারিখ। 10 তারিখ ডার্বি ম্যাচের আগের ফিক্সচারটা 6 তারিখ আমরা খেলবো, সম্ভবত এফসি গোয়ার এগেনস্টে ম্যাচটা আছে 6 তারিখ। এই 2টো ম্যাচ আছে আমাদের ফেব্রুয়ারিতে। যে আমরা 19 দিনের গ্যাপে 6টা ম্যাচ খেলছি, পার 3 দিন অন্তর যদি আপনারা অ্যাভারেজ করে দেখেন, 3 দিন অন্তর কিন্তু আমাদের ম্যাচ খেলতে হয়। 3 দিন অন্তর কোনো উচ্চ মানের কোনো লিগে, মানে যারা আমাদের হাই র্যাঙ্কিং যে দেশগুলো আছে সেই সব লিগে কিন্তু 3 দিনের গ্যাপে কোনো ফুটবল ম্যাচ হয় না। আর যাই হোক, ফুটবল হতে পারে না। 3 দিনের গ্যাপে একটা প্লেয়ারের মাসেল রিকভার হতেই 1 দিন সময় লাগে। সেখানে প্র্যাকটিস সেশন কখন পাবে আর তারপর ম্যাচ কখন খেলবে? একটা তো প্র্যাকটিস সেশন রিকভারির জায়গাটা না দিলে ফুটবল হয় না। আর এটা তো ক্ষেপের মাঝে টুর্নামেন্ট না, এটা একটা ন্যাশনাল লিগ টুর্নামেন্ট, সেখানে এই রকম ফিক্সচার মানা যায় না। আমি যতদূর শুনেছি যে
এর থেকেও খারাপ পরিস্থিতি ছিল এবং ক্লাব থেকে প্রোটেস্ট করাতে এই দুটো ম্যাচ কমেছে ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু প্রতি 3 দিন অন্তর ম্যাচ ছিল, আরও দুটো ম্যাচ বেশি ছিল। মানে ভাবুন ফেব্রুয়ারি মাসটা আমাদের কীরকম ছিল যদি এটা সত্যি হয়ে থাকে। তো এবং এইরকম চলতে থাকলে মানে ইস্টবেঙ্গল সমস্ত প্রতিকূলতার এগেনস্টে আমার বিশ্বাস লড়ে নেবে। তাই আমরা যদি এই আগামী 15 পয়েন্টে অ্যাটলিস্ট 10 পয়েন্ট তুলতে পারি, এবং তুলতে আমাদের হবেই, তাহলে কিন্তু আমাদের পরের দিকে আমাদের অ্যাডভান্টেজ পাবো। যখন সাউথ ক্রেসপো যদি মার্চ মাসে আমাদের যদি কামব্যাক করতেও পারে, যদি ডার্বি ম্যাচেও কামব্যাক করে, তাহলেও কিন্তু এপ্রিলে আমাদের আরও 3টে ম্যাচ থাকছে। সেখানে কিন্তু এপ্রিলে আমাদের ম্যাচ পাবো হচ্ছে পাঞ্জাব, ব্যাঙ্গালোর আর সম্ভবত কেরালা ব্লাস্টার্স, 3টে ম্যাচ আছে। তার 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ থেকে আমাদের 6 পয়েন্ট আসা উচিত, ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব ম্যাচ থেকে। কেরালা ম্যাচে আমরা ড্র করতে পারি, বা যদি সাউথ ক্রেসপো ফিরে আসে এবং ভিক্টর ভাসকেস, ব্রাউন সম্বলিত আমরা যদি ফুল টিমটা আমরা অ্যাভেলেবেল পাই, তাহলে কেরালা ব্লাস্টার্সকেও হারানো সম্ভব। আমরা এবং প্রমাণ করেছি যে ফুল টিম সহ উড়িষ্যাকে যদি আমরা হারাতে পারি, কেরালা ব্লাস্টার্সকেও আমরা হারাতে পারি। মানে নিজেদের দিনে কিন্তু আমরা যে কাউকে হারাতে পারি, সেটা কিন্তু এই সিজনে প্রমাণিত। এবং ভরসা আছে একজনের ওপর, সাইড লাইনে ওই মানুষটার ওপর কিন্তু ভরসা আছে। তাই মুম্বাই ম্যাচেও আমরা জেতার জন্যই খেলবো এবং জিততে আমাদের হবেই। এটুকুই বলে আজকে ভিডিও মোটামুটি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। এবং আপনাদের মতামত কি এই নিয়ে, টপ 6-এর বিষয় নিয়ে আপনাদের কতটা সম্ভাবনা, আপনাদের অ্যানালিসিস আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং নেক্সট ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণের জন্য টাটা এবং জয় ইস্ট বেঙ্গল। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। টাটা।